আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন, ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, শুরুতে আমরা গড় সংক্রান্ত বেশ কয়েকটা অঙ্ক করব, পাশাপাশি আরও কয়েকটা টপিক থেকে আমরা আজকে অঙ্ক করার চেষ্টা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো শুরুতেই দেখেন কি বলা হচ্ছে, 1 হতে 59 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। এখানে যে জিনিসটা শুরুতেই আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, বলা হচ্ছে কিন্তু ক্রমিক সংখ্যা। ওকে, ক্রমিক সংখ্যাগুলোর গড়। তো ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা, যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। তো তার মানে সংখ্যাটা এমন হচ্ছে, প্রথমে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এভাবে 59 পর্যন্ত। এদের কি গড় জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, 1 থেকে 59 পর্যন্ত এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর যদি আমরা গড় বের করতে চাই, তাহলে সংখ্যাগুলো যোগ করে যতটা সংখ্যা আছে সেটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে নিঃসন্দেহে আমরা গড়ের সূত্রটা জানি। গড় মানে কি? গড় মানে উপরে হচ্ছে সমষ্টি। ওকে, আমরা কি বলতে পারি? উপরে হচ্ছে রাশির সমষ্টি আর নিচে হচ্ছে রাশির সংখ্যা। এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের। অথবা পরিসংখ্যানের ভাষায় যদি আমরা গড় বা অ্যাভারেজ নির্ণয়ের সূত্র হচ্ছে লিখতে যাই, তাহলে আমাদের লিখতে হবে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। ওকে, এখানে সামেশন এক্স মানে এক্স চলকের সমষ্টি, আর এন মানে হচ্ছে ওই এক্স চলকের সংখ্যাটা। তো আমরা এটা আপাতত ব্যবহার করব না, আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। তাহলে গড় কি? গড় হচ্ছে রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা। একটু ডিটেলস মেথডটা আমি আপনাদের শুরুতে দেখাচ্ছি, তো ভালো করে একটু খেয়াল করেন আপনারা। তাহলে 1 হতে 59 পর্যন্ত রাশির সমষ্টি যদি আমরা বের করি, তার মানে আমরা বের করব 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ 59। এটা আগে কত সেটা আমরা বের করব। তার মানে এটা বের করার জন্য আমাদের সমষ্টির একটা সূত্র আছে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সূত্র। এখানে n কি? n হচ্ছে সর্বশেষ পদ। সর্বশেষ পদ 59। 59 আর 1 যোগ করলে কত হয়? 60 ভাগ হচ্ছে 2। ওকে, আমরা সূত্রটা ইংরেজিতে লিখেছি, বাকি সব ক্যালকুলেশন বাংলাতে করছি। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি, 30 দুগুণ 60। 30 দিয়ে যদি 59কে আমরা গুণ করি, তাহলে কত হয়? 3 নং 27-এর 7, হাতে কত? 2, 3 5-এ 15, 8 2 17। তাহলে 1770 হচ্ছে আমাদের কি? এই রাশিগুলোর সমষ্টি। তাহলে আমরা বলতে পারি এখানে এই গড়ের সূত্রটাতে আমরা বলতে পারি যে রাশির সমষ্টি হচ্ছে 1770। আর রাশির মোট সংখ্যা কতটা? যেহেতু এখানে 1 থেকে 59 পর্যন্ত, তার মানে মোট সংখ্যা হচ্ছে 59। এখন যদি আমরা 59 দিয়ে 1770কে ভাগ করি, তাহলে আমাদের ফলাফল কত আসবে? তো আমরা ভাগ করে দেখি আমাদের ফলাফলটা কত আসে। আমরা যদি কাটাকাটি করি, খেয়াল করেন, 59 দিয়ে 17কে ভাগ যায় না, 177। তাহলে আমরা বলতে পারি 3 59-এ 177, আর শূন্যটা আমরা দিয়ে দিলাম। ওকে, আপনারা চাইলে একটু ছোট সংখ্যা দ্বারাও ভাগ করতে পারেন, তবে সেক্ষেত্রে আমার মনে হয় না যে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায় এটাকে। তো আমরা সরাসরি কাটলাম। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে গ নম্বরটা রাইট। এরপরেই দেখেন, আমরা একটা সুপার শর্টকাট মেথড অ্যাপ্লাই করব এই অঙ্কটার ক্ষেত্রে। আমি কি বলছি? এটাকে সুপার শর্টকাট মেথড। এবার এটা হলো ডিটেলস মেথড আমি করলাম। তো মনে রাখতে হবে, যদি সংখ্যাগুলো ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা হয়, এই যেখানে বলা হচ্ছে 1 হতে 59 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তো গড় নির্ণয়ের সময় যদি আমরা দেখতে পাই যে সংখ্যাগুলো ক্রমিক বা ধারাবাহিক, তাদের গড় হবে এই সংখ্যাটা হচ্ছে শেষের সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই গড়। তাহলে 59 আর 1 কত? 60, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 30। দেখেন, শর্টকাট মেথড মানে কেন এটাকে সুপার শর্টকাট মেথড বলা হচ্ছে। ওকে, আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি। ধরেন আমরা বললাম যে 1 2 3 ডট 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 শেষের সংখ্যাটা হচ্ছে 10। এদের আমাদের গড় বের করতে হবে। তাহলে এদের গড় আমরা কিভাবে বের করব? আমরা এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 10 আর 1 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? গড় হচ্ছে 5.5। এখন আমরা যদি সমষ্টি মানে ডিটেলস মেথডের সূত্রটা প্রয়োগ করি, অর্থাৎ এদের সমষ্টি বের করে এদের সংখ্যা দ্বারা ভাগ করি, গড় নির্ণয়ের যে সূত্রটা ছিল যে রাশির সমষ্টি ভাগ হচ্ছে আমাদের কি? রাশির সংখ্যা। আমরা যদি করি, তাহলে রাশির সংখ্যা এখানে কয়টা? 10টা। আর 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে লিখলাম 10। তাহলে 8 9 17, 17 আর 7 18 19 20 21 22 23 24 25। ওকে, 25 আর 6 31,
এখানে টোটালটা যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 55, আমরা জানি সেটা, আপনারা যোগ করে নেবেন। তাহলে 55কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি 5.5, তাহলে নিঃসন্দেহে আমাদের সূত্রটা ঠিক আছে। যদি এখানে 59 না থেকে যদি এখানে 69 থাকে, যে 1 থেকে শুরু করে 69 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, তাহলে 69 আর 1 70, 70কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 35, তাহলে নিঃসন্দেহে তখন 35 উত্তর হবে। যদি বলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে 99 আর 1 100, 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 50। এইভাবে আপনাদের এই অঙ্কগুলোর উত্তর কিন্তু করতে হবে, ঠিক আছে। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1 হতে 65 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তাহলে নিঃসন্দেহে আপনারা এটা করতে পারবেন। এটা অ্যান্সার বের করে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই অ্যান্সারটা কত। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 1, 5, 13, 29, 61 ডট 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 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত, 76, 102, 106 নাকি 125। সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তাহলে আমরা দেখব যে এই ধারাটার প্রতি পদে বৃদ্ধি কত করে। 1-এর পর 5 হচ্ছে 4 বৃদ্ধি, 5-এর পরে 13, 8 বৃদ্ধি, 13-র পরে 29 আমরা দেখতে পাচ্ছি 16 বৃদ্ধি পেয়েছে, 29-এর পরে 61 আমরা দেখতে পাচ্ছি 32 বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধির হারগুলো কেমন? বৃদ্ধির হার কিন্তু 4-এর পর 8, 8-এর পর 16, 16-এর পর 32, মানে জ্যামিতিক হার, যেটাকে আমরা বলি জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে 32-এর পর নিশ্চিতভাবেই 64 বাড়বে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে 4 আর 1-এ 5 হয়েছে, 8, 5, 13 হয়েছে, 13 আর 16, 29 হয়েছে। ঠিক একইভাবে 61 আর 64 কত হবে? 4 আর 1-এ 5, 6, 6, 12, তার মানে 125 হবে। তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে 125। দেখেন এইভাবে ধারার অঙ্কগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হয়। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 5, 8, 14, 26, 50 ধারাটির পরবর্তী সংখ্যা কত। তো এই অঙ্কটাও আমি করে দিচ্ছি, তো খেয়াল করেন, একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে কি বলা হচ্ছে, 5-এর পরে 8 কত বৃদ্ধি 3, 8-এর পরে 14 কত বৃদ্ধি 6, 14-র পরে 26 কত বৃদ্ধি পাচ্ছে 12, কেননা 14 আর 12 26, 26-এর পরে 50 কত বৃদ্ধি পাচ্ছে 24। তাহলে দেখেন তো দেখি, 3-এর পরে 6, 6-এর পর 12, 12-র পরে 24, তার মানে ডাবল ডাবল বৃদ্ধি পাচ্ছে কিনা? অবশ্যই। তাহলে 24-এর পর 48 বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে 5 আর 3-এ 8, 8, 6, 14, 14 আর 12 26, 26 আর 24 50, 50 আর 48 কত হবে তাহলে পরের সংখ্যাটা, তার মানে 98। তাহলে নিঃসন্দেহে আমাদের খ নম্বর উত্তরটা রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2, 4, 3, 7, 4, 10, 5 ড্যাশ ধারাটির দশম পদ কত হবে। তাহলে এখানে কয়টা পদ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, তার মানে আরও 3টা পদ আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা নিচের দিকে একটু লিখব, লিখে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। তাহলে প্রথমে কত লিখব? 2, 2-এর পরে কত 4, 4-এর পরে 3, 3-এর পরে 7, 7-এর পরে 4, 4-এর পরে 10, 10-এর পরে 5। বলা হচ্ছে ধারাটির দশম পদ কত, অর্থাৎ 10 নম্বরটা। আচ্ছা খেয়াল করে দেখেন, 2-এর পরে 4 2 বৃদ্ধি, 4-এর পরে 3 আবার 1 কম, 3-এর পরে 7 আবার 4 বৃদ্ধি, 7-এর পরে 4 আবার 3 কম। তার মানে এই ধারাটার মধ্যে কম্বিনেশন দেখা যাচ্ছে না একটা পদের পর আর একটা পদে। তো সেক্ষেত্রে আমরা এটা চিন্তা করব যে আমরা দেখি এখানে দুটো ধারা রয়েছে কিনা। অনেক সময় কিন্তু দুটো ধারা থাকে। তাহলে খেয়াল করে দেখেন, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এক ঘর পর পর সংখ্যাগুলো সিরিয়ালি বাড়তেছে। তাহলে 5-এর পর কত হবে 6, তাহলে এখানে হবে 6, 6-এর পর কত হবে এখানে 7, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আর মাঝখানে কিন্তু একটা পদ করে আমাদের ফাঁকা রাখতে হবে, কেননা দেখেন 2, 4 মাঝখানে গ্যাপ 3, তার মানে 2, 3, 3-এর পরে 4 মাঝখানে একটা গ্যাপ, 4-এর পরে 5 মাঝখানে একটা গ্যাপ, এই জন্য আমরা মাঝখানে গ্যাপগুলো রেখেছি। এরপরে দেখেন আমরা অন্য একটু কালার ব্যবহার করব, ব্যবহার করে আমরা দেখব 4-এর পরে 7 কত বৃদ্ধি 3, 7-এর পরে 10 কত বৃদ্ধি 3, তাহলে 10-এর পরে কত হবে 3 বৃদ্ধি পেলে 13 হবে, 13-র পরে 3 বৃদ্ধি পেলে কত হবে 16 হবে নিঃসন্দেহে। তাহলে 4, 7, 10, 13, 16, 13 পরে 14, 15, 16, ঠিক আছে। এবার দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তার মানে দশম পদ কত আমাদের 16 বা 16, অর্থাৎ খ নম্বর উত্তরটি এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। তো ধারার এক একটা অঙ্ক কিন্তু এক একভাবে ক্যালকুলেশন হয়, আপনাদের অবশ্যই দেখে বুঝে নিতে হবে যে সেখানে প্রতি পদে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে। সেটা বৃদ্ধিটা যে কোনোভাবে হতে পারে বা হ্রাসটা যে কোনোভাবে হতে পারে। এই জন্য ধারার অঙ্কগুলো করার সময় আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয় যে কিভাবে বৃদ্ধি পেয়েছে বা কিভাবে হ্রাস পেয়েছে, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 6 নম্বর অঙ্কটা দেখেন,
0.1 গুণন 0.01 গুণন 0.004, নিচে দেয়া রয়েছে 0.02 গুণন 0.002। ওকে, তো এই ধরনের অঙ্ক নিশ্চয়ই আপনার পরীক্ষায় আসতে দেখেছেন, এবং সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু আসার সম্ভাবনা থাকে, এবং এই ধরনের অঙ্ক আসলে ক্যালকুলেশন করতে আপনারা একটু বেশি সময় লাগিয়ে ফেলেন, যে কারণে হচ্ছে অন্যান্য অঙ্কে একটু কম সময় রয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি সেটা দেখাবো। তাহলে মনে রাখবেন, দশমিকের পরে যদি সমান সংখ্যক ঘর থাকে উপরে এবং নিচে, তাহলে এই দশমিক এবং এই দশমিক আমরা তুলে দিতে পারি। মনে রাখতে হবে, দশমিকের ডান দিকে সমান সংখ্যক ঘর থাকলে, তাহলে দশমিকের ডান দিকে 2টা ঘর আছে, দশমিকের ডান দিকে 2টা ঘর আছে, আমরা এটা তুলে দিব। ক্লিয়ার? তার মানে ঘরগুলোর সংখ্যা কি হয় হোক দেখার বিষয় না, এখানে 2টো ঘর আছে, এটা একটা ঘর, এটা একটা ঘর, এই জন্য আমরা তুলে দিতে পারি। ওকে, এইবার দেখেন আমরা তো তুলে দিলাম, কিন্তু এখানে 0.1 আছে বা 0.1 আছে, কিন্তু এটার কারণে আচ্ছা আমরা আগে লিখি অঙ্কটা, নচেত আপনাদের বুঝতে কিছুটা প্রবলেম হতে পারে। তাহলে 1 গুণন 4, আর নিচে কত? নিচে হচ্ছে 2 গুণন কত? 2। ওকে, দশমিক তো উঠে গিয়েছে, কিন্তু এই দশমিকটা ওঠেনি। তো দশমিকটা ওঠানোর জন্য কি করব? দশমিক তুলে দিয়ে গুণ দিব, নিচে একটা 1 লিখবো দশমিকের জন্য, আর একটা ঘর আছে যেহেতু দশমিকের ডান দিকে, একটা 0 দিয়ে দিব। এটা এখন 1 হিসাবে কাউন্ট হবে আমাদের। তাহলে লাইনটা কি দাঁড়ালো? 1 গুণন 1 গুণন 4, আর নিচে কে দাঁড়ালো? 2 গুণন 2 গুণন 10, তাই না? তাহলে আমরা 2 2 গুণ 4 2, এই 2 কেটে দিতে পারি, তাহলে উপরে 1 তার নিচে 10, তাহলে আমরা বলতে পারি 1/10 বা 1/10। তাহলে আমরা ভাগ করবো এবার 10 দিয়ে 1কে ভাগ, তাহলে 0 দিব আমরা, দশমিকের কারণে এখানে একটা 0 দিব, তাহলে 10 1 10 মিলে গেল। তার মানে আমাদের অ্যান্সার কত? 0.1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা ক নম্বরে রয়েছে। তাহলে নিঃসন্দেহে 0.1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 7 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তো অবশ্যই 7 নম্বর অঙ্কটা আপনারা করবেন। করার পরে এটার অ্যান্সার কত হবে, অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। লিখবেন যে 7 এর অ্যান্সার যেটা, সেটা 7 মানে হচ্ছে ফোঁটা দিয়ে তারপরে অ্যান্সারটা লিখে আপনারা কমেন্ট করবেন। ওকে, আপনারা কোন অঙ্কের কমেন্ট করেন সেটা কিন্তু আমি বুঝতে পারি না। ঠিক আছে, অঙ্ক যদি সঠিক হয় তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, মানে ভিডিওটাতে লাইক দিয়ে দিব। আর যদি অঙ্কটা ভুল হয় তাহলে কিন্তু আমি কমেন্ট করে জানাবো যে অঙ্কটা আপনার করা ভুল হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। 8 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? 24, 20, 18 নাকি 16? তো সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে সংখ্যাটি কত। তাহলে আমাদের ধরতে হবে যে ধরি সংখ্যাটি এক্স। আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কত? এক্স। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করতে হবে আমাদের। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে হবে একটি সংখ্যার 3 গুণের সাথে, তার মানে এক্স এর 3 গুণ। তাহলে এই পর্যন্ত আসলাম। দ্বিগুণ যোগ করলে, তাহলে এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, কি করলে? যোগ করলে, তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, 90 হয়। তার মানে ফলাফল কত হয়? 90 বা 90। তাহলে আমরা বা কি লিখতে পারি? 3x আর 2x হচ্ছে 5x, তাহলে 5x ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 90 বা 90। তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 90, তার নিচে কত? 5, 5 দিয়ে কাটলে 5 18 90, তাহলে ইকুয়াল হচ্ছে 18 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে গ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? 3/5, 4/15, 2/20, 7/25। ওকে, তো এ ধরনের অঙ্ক কয়েকটা ভিডিওতে আমি আপনাদের করে দিয়েছি, তো আরও একবার করে দিচ্ছি। তো দেখেন এরকম যদি অপশনগুলো থাকে তাহলে অপশনগুলো আগে কাছাকাছি লিখবেন। 3/5, এরপর রয়েছে 4/15, এবং এরপর রয়েছে 2/20, এরপর সবশেষে রয়েছে 7/25, 7/25। তাহলে এটা ক, এটা খ, এটা গ, আর এটা ঘ। তাহলে এ ধরনের অঙ্ক থাকলে আমরা কম্পেয়ার করে হচ্ছে সংখ্যাগুলো ছোট বড় নির্ণয় করতে পারবো। তাহলে কি বের করতে বলেছে? কোনটা বৃহত্তম সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো বৃহত্তমটা বের করার জন্য আমরা করব কি? এই কোণাটা প্রথমে গুণ করব, গুণ করে আমরা প্রথমটার উপরে বসাবো। ওকে, ক্লিয়ার? এরপরে দেখেন আমরা আরেকটা কোণা গুণ করব, সেটা হচ্ছে এরপরে এই কোণাটা গুণ করব, গুণ করার পরে আমরা বসাবো কোথায়? এটার উপরে বসাবো। এরপরে আমরা কম্পেয়ারটা করব। তাহলে আমি আবার বলছি কোনটা কোনটা গুণ করতে হবে। প্রথমে 3 আর 15 গুণ করে আমাদের এখানে বসাতে হবে। 3 15 45, এরপরে 5 আর 4 গুণ করতে হবে, 4 5 20। ওকে, তাহলে 45 বড় নাকি 20 বড়? নিঃসন্দেহে 45 বড়, যেহেতু বড়টা বের করতে বলেছে, তার মানে আমরা এটাকে কেটে দিয়ে রাখবো। এইভাবে আমরা এইভাবেই জাস্ট কম্পেয়ারটা করব। তার মানে এই ভগ্নাংশটা এই দুটোর মধ্যে ছোট। এবার আমরা কি করব? তাহলে 20 আর 3 গুণ করবে, এই দুটোর মধ্যে কম্পেয়ার। তাহলে 3 20 কত হবে? 60,
আর 5 আর 2 গুণ করব, 5 2 10, তার মানে নিঃসন্দেহে 10 ছোটতে এটা ক্রস। এবার আমরা 3 আর 25 গুণ করব, 3 25 75, আর 5 আর 7 গুণ করব, 5 7 35, তাহলে নিঃসন্দেহে এটা ক্রস। যেহেতু 35 ছোট 75 বড়, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি 3/5 আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ। তো এইভাবে আমরা তুলনা করে বা আড়াআড়ি গুণ করে ভগ্নাংশগুলোর মধ্যে বড় বা ছোটটা নির্ণয় করতে পারি অনায়াসেই। এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো দেখেন 10 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। এর আগের অঙ্কটা আপনারা যেভাবে শিখেছেন ঠিক সেইভাবেই এই অঙ্কটা আপনারা করবেন। করার পরে সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাই দেবেন, ঠিক আছে? এরপর আমরা 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 11 নম্বর অঙ্কটা দেখেন, দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? সরি, ইউপিএস কিছুটা বিপ বিপ নয়েজ দিচ্ছে, ইলেকট্রিসিটি চলে গিয়েছে আমার এখানে। তো দেখেন আমরা তারপরেও কন্টিনিউ করছি। তাহলে কি বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব যে একটা সংখ্যা হচ্ছে আমাদের 5x, অর্থাৎ এটাকে আমরা ধরে নিব 5x, আর এটাকে ধরে নিব আমরা 8x বা 8x, ঠিক আছে? তাহলে আমরা এভাবে লিখব যে ধরি একটা সংখ্যা হচ্ছে 5x এবং আর একটা সংখ্যা হচ্ছে 8x, আমরা এভাবে লিখে নেব। অর্থাৎ এই যে অনুপাতটা আছে 5:8, এটাকে আমরা 5x অনুপাত 8x এভাবে ধরে নিতে পারি। তাহলে আমাদের অনুপাতটা কি হবে এখন? তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে উপরে 5x, তার নিচে 8x, ওকে, এই দুটো। তাহলে কি বলা হচ্ছে যে উভয়ের সাথে 2 যোগ করলে, তার মানে 5x এর সাথে 2 যোগ করব, 8x এর সাথে 2 যোগ করব। 2 যোগ করলে অনুপাতটা কত হয়? 2:3। তাহলে অনুপাতটা হবে 2:3। আপনারা নিশ্চয়ই জানেন যে অনুপাত আর ভগ্নাংশ সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা এবার কি করব? বা ক্যালকুলেশন করব। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে 2 দ্বারা 8কে গুণ করলে 8 2 16x, প্লাস 2 দ্বারা 2কে গুণ করলে 2 2 4, ইকুয়াল 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15x, প্লাস 3 দ্বারা 2কে গুণ করলে 3 2 6। তাহলে বা আমরা করতে পারি কি, উপরে 16x, এই 15x এইদিকে আসলে -15x হয়, ইকুয়াল টু এইদিকে থাকে 6, আর এই 4 এইদিকে গেলে -4 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু 6 থেকে 4 গেলে কত থাকে? 2। তাহলে x এর মান আমরা কত পেলাম? 2 পেলাম। তাহলে আমরা যেহেতু বলেছে সংখ্যা দুটি কি কি, দেখেন খেয়াল করে, সংখ্যা দুইটার একটা কত ছিল? তাহলে আমরা বলতে পারি অতএব বা সুতরাং লিখে যে সুতরাং 5x ইকুয়াল 5 গুণন 2 ইকুয়াল একটা সংখ্যা হচ্ছে 10। দেখেন একটা সংখ্যা তো 5x ছিল, তাই না? আর একটা সংখ্যা হচ্ছে 8x ইকুয়াল 8 গুণন 2 ইকুয়াল হচ্ছে 8 2 16। তার মানে একটা 10 আর একটা কত? 16। তাহলে 10 ও 16 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 12 নম্বর অঙ্কটা খেয়াল করেন, বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এখানে কিন্তু আর জানতে চাইনি যে সংখ্যা দুটি কি কি, ওকে, বা এটার সাথে এত যোগ করলে বা এত বিয়োগ করলে, জাস্ট বলা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত 5:8। তাহলে একটা 5 আর একটা হচ্ছে 8। বলা হচ্ছে ছোট সংখ্যাটি 65। আচ্ছা বলেন তো এই অনুপাতের মধ্যে ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 5। তাহলে এই 5 যদি কত হয়? 65 হয়। তাহলে বলা হচ্ছে বড় সংখ্যাটি কত? তার মানে এই বড় সংখ্যাটার জায়গায় কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এখানে 5-এর জায়গায় 65 হয়েছে, সেটা কত গুণ বৃদ্ধি পেয়েছে? আমরা বলতে পারি 13 গুণ, কেননা 5 13 65। তাহলে ঠিক একইভাবে এটাও 13 গুণই বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধির হারটা দুই জায়গায় সেম থাকবে। তাহলে 8 আর 13 গুণ করলে কত হয়? 3 8 24 4, হাতে 2, 8 8 আর 2 10, 104। তাহলে নিঃসন্দেহে এই জায়গায় 104 হবে। দেখেন খ নম্বর অপশনে 104 রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার কাছে যদি অনলাইনে আপনারা পড়তে চান, গণিত একেবারে ধরে ধরে বেসিক থেকে শুরু করে একেবারে ধরে ধরে আপনারা শিখতে চান প্রত্যেকটা অধ্যায়, তাহলে আপনারা শিখতে পারেন। আমি নম্বর দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে হবে যে আমি গণিত পড়তে চাই। মান্থলি 510 টাকা করে পে করে আপনারা হচ্ছে আমার কাছে পড়তে পারেন। জুম অ্যাপে আমি লাইভ ক্লাস নেই, পাশাপাশি সেই ক্লাসগুলো আমি রেকর্ড অবস্থায় রাখি ফেসবুক পেজে বা ফেসবুক প্রাইভেট গ্রুপে, ওকে। আর প্রত্যেকটা অধ্যায়ের আমি শিট দিয়ে থাকি। ম্যাথকে টোটাল 33টা অধ্যায়ে আমি বিভক্ত করেছি, ওকে। তো আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করে ফেলেন। অলরেডি আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো এই নম্বরে অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।